আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। দেখতে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদার রহমান। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত। মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। চট্টগ্রামে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ৮ দলের বিভাগীয় সমাবেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বললেন ডাক্তার শফিকুর রহমান। ভারতে দুদিনের সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। নয়াদিল্লি ও মস্কোর মধ্যে প্রায় $৬৯ বিলিয়ন বাণিজ্য চুক্তি সই। এবং ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম দিনে ক্যারিবীয়দের হাতে আছে ৬ উইকেট। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী রোববার লন্ডনে নেওয়া হবে। তার জন্য নির্ধারিত কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি। এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে শুক্রবার দেশে পৌঁছেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদার রহমান। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরাসরি চলে যান এভার কেয়ার হাসপাতালে। সেখানে পৌঁছে তিনি শাশুড়ির চিকিৎসার খোঁজ খবর নেন। বিস্তারিত জানাচ্ছেন মেজবাহ শিমুল। বাংলাদেশের রাজনীতিতে সুদীর্ঘ সময় ধরে যিনি অনন্য অবস্থানে রয়েছেন সেই বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার জন্য দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত টিম দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে। চিকিৎসক ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এখন প্রস্তুতি চলছে তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে ইতিমধ্যে ১৮ সদস্যের একটি দল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও হাউসমেট সহ জিয়া পরিবারের একান্ত বিশ্বস্ত লোকজন রয়েছেন। থাকছেন তার ২ পুত্রবধূও। এই উপলক্ষে শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছান তার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। যুক্তরাজ্য সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন জুবাইদা রহমান। ১ ঘণ্টা বিলম্বে বিমানটি শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে ১১টা ২৫ মিনিটে গাড়িতে করে সরাসরি চলে আসেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে সেটি শুক্রবারে আসছে না বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী রবিবারই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতিতে তার ত্যাগ ও সংগ্রাম এবং দেশ ও দেশের মানুষের প্রতি অগাধ ভালোবাসার কারণেই অসংখ্য অগুন্তি মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এদিকে সরকারের আহ্বানে আজ সারা দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া এবং মন্দির ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। সাধারণ মানুষের প্রত্যাশা, জনগণের এমন অকুণ্ঠ ভালোবাসাই তাকে আবারও ফিরিয়ে আনবে আপন মাটিতে। তার নেতৃত্বে ফের ঐক্যবদ্ধ হবে পুরো বাংলাদেশ। মেজবাহ শিমুল, বিটিভি নিউজ। অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে সাড়া দিয়ে ৩বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে বাদ জুমার ঢাকায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। বিস্তারিত রাজীব রেজার প্রতিবেদনে।
অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া ও সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইভাবে বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয় মসজিদে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে বিটিভির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। আল্লাহ, আপনি দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনি মাফ করে দেন। আল্লাহ, তাকে শিফায়ে কামিলায়ে দায়েমায়ে আজেলা নসিব করেন। আল্লাহ, পূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ, দেশবাসীর পেরেশানি আর অস্থিরতাকে দূর করে দেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের সকল মন্দিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়াও গির্জা, পেগোডা সহ দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। প্রার্থনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু সহ দেশের সার্বিক পরিস্থিতি যেন সুন্দর ও দেশে যেন শান্তি বিরাজমান থাকে সেই কামনা করা হয়। রাজীব রেজা, বিটিভি নিউজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকার নয়াপল্টন মসজিদে আয়োজিত দোয়া মাহফিলের অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকে তার রোগের সূচনা, চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি। মির্জা ফখরুল বলেন, আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছলে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে। তবে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ জনগণ দোয়া মাহফিলে অংশ নেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বন্দরনগরীর চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা আন্দরকিল্লা শাহিদ জামি মসজিদ এবং জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ সহ নগরীর সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে মোনাজাতে বেগম জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কারো রক্তচক্ষুকে ভয় করব না, কারো দাদাগিরি মেনে নেওয়া হবে না। সবার সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। দুপুরে চট্টগ্রামের লালদিঘি ময়দানে ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এই কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত স্বৈরাচার সরকার রাতের অন্ধকারে অসংখ্য আলেম, দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করেছিল। সমাবেশে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। যখন সমাজ দিতে পারে নাই, তখন যারা বলেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না, তাই তখন এরা রক্ত হাতে করে ক্ষমতা এসেছিল আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। সারা বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের আলোকে আবাদ হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আমরা কোনো লাল চক্ষুকে পরোয়া করব না, কোনো দাদা বাবু মানি না, কোনো বড় ভাই মানি না। সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ। বিজাতীয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কবর তৈরি করে সেই ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির
এটিএম আজহারুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ, মোহাম্মদ শাহজাহান, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট AK আনোয়ারুল ইসলাম চান, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির শাহজাহান চৌধুরী সহ 8 দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিজয়ের মাস ডিসেম্বরের আজ পঞ্চম দিন। দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। 9 মাস সারা দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। ডিসেম্বরের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চল একের পর এক হানাদার মুক্ত হতে থাকে। বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা। দিনার সুলতানার প্রতিবেদন। 5 ডিসেম্বর 1971 এদিন ঢাকায় ভারতের বিমান বাহিনী 12 ঘণ্টাব্যাপী বোমা হামলা চালায়। এ সময়ের মধ্যে তারা তেজগাঁও ও কুর্মিটোলায় 50 টনের মতো বোমা ফেলে। এতে হানাদারদের 90টি অস্ত্রবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। ঢাকাসহ বেশ কয়েকটি শহরে ভারতীয় বিমান বাহিনীর ক্রমাগত বোমা হামলার এক পর্যায়ে পাকিস্তানি হানাদারদের সব বিমান ঘাঁটির কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। ফলে বাংলাদেশের আকাশ ভারতীয় বিমান বাহিনীর দখলে চলে যায়। হানাদার মুক্ত হয় বাংলাদেশের আকাশ। এদিন ভারতের 57 মাউন্টেন ডিভিশন আখাউড়ার যুদ্ধে মুক্তিবাহিনীর সাথে মিলিত হয়। এখানে পাকিস্তান বাহিনী মিত্রবাহিনীর সাথে যুদ্ধে টিকতে না পেরে আত্মসমর্পণ করে। ফলে আখাউড়া সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয়। এই যুদ্ধে সুবেদার আশরাফ আলী খান, সিপাহী আমির হোসেন, লেফটেন্যান্ট বদিউজ্জামান, সিপাহী রুহুল আমিন, সিপাহী শাহাবুদ্দিন ও সিপাহী মুস্তাফিজুর রহমান শহীদ হন। এদিন মিত্রবাহিনীর হাতে নিহত হয় 160 জন পাকিস্তানি সৈন্য। 1, 2, 3, 4, 5, 6 এইসব সেক্টর দিয়ে কিন্তু মুক্তিবাহিনী ঢুকে পড়েছে অনেকখানি। এমনকি ড্যামরার কাছে চলে এসছে, এদিকে ধামরাইয়ের এদিকে চলে আসছে, কামালপুরের দিকে চলে আসছে, এই দিকে ময়মনসিংহের দিকে চলে গেছে। অর্থাৎ সকল দিক দিয়ে ঢুকে পড়েছে। আর ভেতরে গেরিলারা তো ছিলই, যারা অপারেশন করে পাকিস্তান আর্মিকে প্যারালাইজড করে ফেলছে। পাকিস্তান আর্মি এখন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এক ধরনের তাদের রিট্রিট শুরু হয়েছে। এইটা দেখে অন্যরাও পালাচ্ছে এবং তারা এটা সবাইকে তাদের ক্লোজ কমরেড বলে তাদের ট্রুপসকে বলছে, তোমরা সব পালাও, কারণ আমরা তো আর থাকতে পারছি না। 71-এর এই দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ বিষয়ক প্রশ্নে যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের দেয়া ভারত ও পাকিস্তানের সেনা অপসারণ সংক্রান্ত প্রস্তাব বাতিল হয়ে যায়। এই প্রস্তাবে নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সদস্য সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয় পোল্যান্ডও। অন্যদিকে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে ভোট দেয় 11টি দেশ। তবে ভোটে অংশ নেয়নি চীন, ভোট দেয়নি ব্রিটেন ও ফ্রান্সও। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভেটো দেওয়ার কারণ উল্লেখ করতে গিয়ে সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এতদিন পাকিস্তান বাংলাদেশে সামরিক ব্যবস্থার নামে গণহত্যা চালালেও যুক্তরাষ্ট্র টু শব্দটুকুও করেনি। অথচ আজকের অবস্থা তৈরি হয়েছে কেবল পাকিস্তানের অপরিণামদর্শী আচরণ ও ধ্বংসযজ্ঞের কারণে। পাকিস্তানের পক্ষে যে প্রস্তাব, সেটাকে যে এটা একটা মীমাংসা হয়ে যাক, যুদ্ধ বন্ধ, সিজ ফায়ার হবে, এইটা সোভিয়েত ইউনিয়ন ভেটো দিল। এই ভেটো দেওয়ার পর সোভিয়েত ইউনিয়ন বলল যে এটা একটা মীমাংসা করতে হবে। এই ভেটোটা দেওয়া হয়েছিল 5 তারিখ। 5 তারিখ কিন্তু একটা সাবস্টেন্সিয়াল চেঞ্জ, একটা ক্রিটিক্যাল চেঞ্জ, একটা কোয়ালিটেটিভ চেঞ্জ এসে গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। কেন? হোম গ্রাউন্ডের বিজয়ের পরিপ্রেক্ষিতে, আমাদের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে আস্ত বিশ্ব মোড়লরা তারা জানলো যে এখন আমাদের কিছু করার সময় এসছে। এই প্রথম ঘটে গেল যে পাকিস্তানের পক্ষে 104-5টা দেশ ভোট দেওয়ার পরও কিন্তু একটা ভেটোর জন্য বাংলাদেশের এটা টিকে গেল। কোনটা? যে বাংলাদেশের এটা মীমাংসা করতে হবে। 71-এর এই দিনে দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের প্রতিরক্ষা সচিব KB লাল বলেন, বাংলাদেশ এখন সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম একটি দেশ। ভারত খুব শিগগিরই বাংলাদেশকে স্বীকৃতি দেবে। দিনার সুলতানা, বিটিভি নিউজ। এবার আন্তর্জাতিক সংবাদ।
কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে $৬৮.৭ বিলিয়ন বাণিজ্য চুক্তি করেছে ভারত ও রাশিয়া। আজ বিকেলে ভারতের নয়াদিল্লিতে হায়দ্রাবাদে হাউসে সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বার্ষিক ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই সময় যৌথ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, তামিলনাড়ুতে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নয়াদিল্লির সঙ্গে সহযোগিতা করছে মস্কো। বিদ্যুৎ কেন্দ্রের ৬টি চুল্লির মধ্যে ২টি ইতিমধ্যেই চালু রয়েছে। তিনি বলেন, রাশিয়া এটিকে পূর্ণ ক্ষমতায় নেওয়ার বিষয়টি নিশ্চিত করবে। সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসের বিরুদ্ধে রাশিয়াকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। মোদী বলেন, পুতিন শুধু ভারতের ঘনিষ্ঠ অংশীদারই নন, আমার প্রিয় বন্ধু বটে। যৌথ বিবৃতিতে বাণিজ্য, অর্থনীতি ও পণ্য পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর ঘোষণাও আসে। এছাড়া একটি সমঝোতা স্মারকও সই হয়। পুতিনের এবারের ভারত সফর নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ। রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র ভারতের উপর চাপ বাড়ানোর কয়েক মাস পর পুতিনের এই সফরে দু দেশের মধ্যে চুক্তি সই হলো। পুতিনের ৩০ ঘণ্টার ভারত সফর দুই নেতার বিশেষ বন্ধুত্ব ছাপিয়ে বাণিজ্য, প্রতিরক্ষা ও ভূ রাজনৈতিক বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে। সকালে রুশ প্রেসিডেন্ট পুতিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। এর আগে গতকাল সন্ধ্যায় ২ দিনের সফরে ভারতে পৌঁছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েলি তাণ্ডবে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট মোকাবেলা এবং পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তার জন্য চীন $১০০ মিলিয়ন সহায়তা দেবে। বৃহস্পতিবার বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘোষণা দেন। দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য উত্তেজনা, তাইওয়ান এবং ইউক্রেনের যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এই বৈঠকটি ম্যাক্রোর ৩ দিনের রাষ্ট্রীয় চীন সফরের অংশ। এদিকে গাজার জন্য চীনের $১০০ মিলিয়ন মানবিক সহায়তার ঘোষণার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, এই উদার উদ্যোগ ন্যায় বিচারের সমর্থনে চীনের নীতিগত এবং অটল অবস্থানের প্রতীক। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি বলেন, যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে প্রবেশ করেন তাকে গ্রেফতার করা হবে। তবে নেতানিয়াহু নিউ ইয়র্ক টাইমসের ডিল বুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে জানান তিনি এই সফরে যাবেন। হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর জানিয়েছে ২০২৩ সালের ৭ই অক্টোবর গাজায় হত্যাকাণ্ডের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে। এদিকে ইসরায়েল সমর্থিত গাজার সশস্ত্র গোষ্ঠী পপুলার ফোর্সেসের নেতা ইয়াসের আবু শাবাব নিহত হয়েছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গোষ্ঠীটি। গাজায় হামাসের বিকল্প নেতৃত্ব হিসেবে ইসরায়েলি বাহিনী তাকে উপস্থাপনের চেষ্টা করেছিল, কিন্তু অধিকাংশ ফিলিস্তিনির কাছে তিনি ছিলেন বিতর্কিত ও দেশদ্রোহী হিসেবে পরিচিত। দক্ষিণ গাজার বেদুইন তারাবিন গোত্রের সদস্য আবু শাবাবের বয়স ৩০-এর কোঠায়। ২০২৪ সালে অ্যান্টি টেরর সার্ভিস নামে একটি সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন শাবাব। পরে সেটির নাম বদলে দেয়া হয় পপুলার ফোর্সেস। প্রায় ১০০ সদস্যের অস্ত্রসজ্জিত এই গোষ্ঠীটি মূলত ইসরায়েলি নিয়ন্ত্রিত গাজা এলাকায় সক্রিয় ছিল। গোষ্ঠীটি নিজেদের জাতীয়তাবাদী ফিলিস্তিনি শক্তি হিসেবে পরিচয় দিলেও অনেকের কাছে এটি ছিল অপরাধী চক্র ও ইসরায়েলি বাহিনীর সহযোগী। গাজায় সাধারণ জনগণের সমর্থন তারা কখনোই পায়নি। এমনকি তারা নিজ গোত্র থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তার মৃত্যু গোত্রের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের সমাপ্তি। আবু শাবাব যুদ্ধ শুরুর আগ পর্যন্ত গাজায় মাদক সম্পর্কিত অপরাধে দণ্ডিত হয়ে কারাগারে ছিলেন। যুদ্ধের প্রথম দিকে তিনি কারামুক্ত হন। ইউক্রেনীয় বাহিনী সরে না গেলে সামরিক শক্তি প্রয়োগ করে দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেবে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। কিয়েভ ইতিমধ্যে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিনের নির্দেশে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া। এর আগে দনবাসের দনেস্ক ও লুহান্স্ক অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে ৮ বছর ধরে লড়াই চলছিল। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে পুতিন বলেন, অস্ত্রের শক্তিতে এসব অঞ্চল আমরা মুক্ত করব অথবা ইউক্রেনীয় সেনারা সরে যাবে। ইউক্রেন বলছে, মস্কো রণক্ষেত্রে জিততে ব্যর্থ হওয়ায় নিজেদের ভূখণ্ড রাশিয়াকে উপহার দেওয়াই
দেওয়ার প্রশ্নই নেই। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, আগ্রাসনের পুরস্কার রাশিয়া পাবে না। আবারও দেশের খবর। বাংলাদেশে সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি কর্পোরেশন সহ এর কর্মচারী সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত জোট বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নে এক দফা দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর জাতীয় শহীদ মিনারে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই সমাবেশ করা হয়। সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী সভাপতিত্বে সমাবেশে সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে পে স্কেল 1 জানুয়ারি থেকে কার্যকর করার জোর দাবি জানানো হয়। আমাদের আন্দোলন কর্মসূচি সফল করতে দেননি। আমাদের বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার দুঃখ দূর করার কথা বিবেচনায় পে কমিশন গঠন করে দিয়েছে। আমাদের অসহায়, গরিব, হতদরিদ্র, খেটে খাওয়া কর্মচারী, শ্রমিক কর্মচারীদের জন্য নবম পে স্কেলের সরাসরি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় প্রস্তাব দেবেন। এছাড়াও সমাবেশে 15 ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারির আহ্বান জানানো হয়। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 19 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 8 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 1টা 10 মিনিটে, জোয়ার সকাল 8টা 8 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 1টা 38 মিনিটে এবং জোয়ার রাত 8টা 20 মিনিটে।